দাবদাহ, তাপমাত্রা, হিটস্ট্রোক, স্কুল বন্ধ, আমরা এই সবগুলো বিষয় নিয়ে কথা শুরু করব। আমাদের সাথে শুরুতেই যুক্ত করে নিতে চাই আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামকে। ডক্টর সাইফুল ইসলাম, শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আজকেও আমি শুরুতেই যে কথাটা আজকে বলছিলাম অনুষ্ঠানে, যে ভোরবেলা যখন আমি অফিসে আসি তখনই আমি রোদের তাপ টের পাচ্ছিলাম একদম ভোরে, যখন আসলে শীতল হাওয়া বইতে থাকে। অন্যান্য দিন আমার যে অভিজ্ঞতা হয় গত কয়েকদিন থেকে এরকম, আজকে তো বেশ ভালোভাবেই সেটা গায়ে লাগলো। তার মানে আজকের দিনটি নিশ্চয়ই তাপমাত্রা আরও বেশি থাকবে, কি বলছে পূর্বাভাস? শুভ সকাল আপনাকে এবং ৭১ টিভির দর্শককে। আমরা আজকের এবং কালকের ফোরকাস্টও যেটা দেখছি যে সারা দেশের এই যে হিট ওয়েভ চলমান কন্ডিশন আছে প্রায় ২৭-২৮ দিন, এটা আরো ২ দিন কন্টিনিউ করবে। তারপরে ২ তারিখের থেকে আসলে বৃষ্টির পরিমাণটা বাড়বে, যেটা আসলে আমাদের সব রিজনে সমান বৃষ্টি হবে না। এটাও একটা ইন্টারেস্টিং যে আমাদের উত্তর পূর্ব দিকে সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণটা বেশি হবে এবং আমাদের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলে চিটাগাং ডিভিশনেও কিছুটা বৃষ্টি হবে। ঢাকা বা অন্যান্য মধ্যভাগে অল্প বৃষ্টি হবে এবং রাজশাহী এবং খুলনা ডিভিশনে কিন্তু এই তাপ প্রবাহটা আস্তে আস্তে কমবে এবং এখনকার যে ফোরকাস্ট সেটা ২ তারিখের পরে একটু একটু করে কমবে, যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় হবে এবং বৃষ্টির ফলে জানেন যে তাপমাত্রা কমে আসে। তো এখন হয়তো আমরা এই ধরনের অস্বাভাবিক যে মাস জুড়ে যে তাপদাহ, এর থেকে হয়তো কিছুটা স্বস্তি বৃহস্পতিবার পর থেকে আমরা পাবো আশা করছি। জি, সেক্ষেত্রে আসলে আমরা গণমাধ্যমে দেখছি একটি খবর যে এই আসছে মাসের শেষে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে, সেটির তীব্রতা কেমন হতে পারে? জি দেখুন, এই যে তাপদাহ এর কারণে আসলে ল্যান্ড এবং ওশেন প্রচুর হিট অ্যাবজর্ব করেছে। আপনারা জানেন যে একটা হিট বলয় আমরা পুরো সাউথ এশিয়ায় দেখছি এবং এই হিট বলার যে কারণটা বৈজ্ঞানিকভাবে ধারণা করা হচ্ছে যে প্যাসিফিকে যে এলনিনো একটা কন্ডিশন আছে, সেটার একটা টেলিকানেকশনে এই অঞ্চলে দীর্ঘমেয়াদী হিট আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড রিজনে। তো এই অতিরিক্ত তাপ যেটা 90% ওশেন অ্যাবজর্ব করে, তো পরবর্তীতে যখন আমাদের এই সিজনটাকে আমরা বলি সাইক্লোন সিজন, এটা প্রি মনসুন সিজন, পার্টিকুলারলি এপ্রিল এবং মেতে, আপনার মনে থাকবে ৯১ সালের ২৯শে এপ্রিল 1991-এ ৯১ সালে আমরা দেখেছি ভয়াবহ সাইক্লোন হয়, যেখানে ১,৩৮,০০০ লোক মারা গিয়েছিল। তো এইরকম এই সিজনে আমরা অনেক সাইক্লোন দেখেছি। বিশেষত মের সময় ফর্ম করার সম্ভাবনা থাকে। তো আমাদেরকে এটা মনিটর করতে হবে। এই মুহূর্তে যে সাইক্লোন কবে হবে এক্সাক্ট ডেট বলা যাচ্ছে না, তবে যখন ফর্ম করে তখন থেকেই কিন্তু আমাদের আবহাওয়া অধিদপ্তর এটা মনিটর করে এবং সারা বিশ্বই আসলে এটা মনিটর করে। হ্যাঁ, জি, তো তখন থেকে আসলে সতর্ক থাকতে হবে, আচ্ছা, তবে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। এই মাসেই সাইক্লোন হয়ে থাকে। আপনি বলছিলেন যে আসছে মাসে অর্থাৎ মে মাসটিতে তাপমাত্রা কিছুটা কমবে, আবার অনেক জায়গায় আমরা দেখছি অনেক আবহাওয়া বিশেষজ্ঞ, আপনাদের হয়তো সহকর্মী সবাই বলছেন যে হ্যাঁ, প্রথম দিকটাতে বা প্রথম ২ সপ্তাহ কম থাকলেও মাঝামাঝি সময় থেকে আবারও তাপমাত্রা একই জায়গায় আসতে পারে এবং বর্ষাকালেও আমরা এই ধরনের দাবদাহ বা তাপপ্রবাহ দেখতে পাবো। এটি আসলে মানে কোনটি আসলে ঠিক? না, এটি ঠিক আসলে, কারণ আমরা এখন যে ঋতুর যে পরিবর্তনটা দেখছি সেটা হচ্ছে যে বৃষ্টি হওয়ার পরও কিন্তু তাপমাত্রা তেমন কমে না। তো এই জন্য আমরা কিছু অঞ্চলে, যেখানে বাংলাদেশের যদি জিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স দেখি, তাহলে দেখবো যে আমাদের উত্তর পূর্ব এবং ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। রিজনে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হয়, যেহেতু মেঘালয় এবং অন্যান্য পাহাড়ি অঞ্চল আছে যেটাকে অরোগ্রাফিক রেইন হয়। জলীয় বাষ্প যেটা বে অফ বেঙ্গল থেকে
সরাসরি দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে যেটা আসে, সাউথ ওয়েস্ট মনসুন, সেটা এসে এই পাহাড়গুলিতে উপরের দিকে ওঠে, কনডেনসেশন হয়ে বৃষ্টি হয়। তো এই বৃষ্টির অন্যদিকে আবার দেখি যে দেশের পশ্চিম অঞ্চল এবং মধ্য অঞ্চলে কম বৃষ্টি হয়। তো এই জন্য আমরা বৃষ্টি হওয়ার পরও আবার দেখব যে অতিরিক্ত তাপমাত্রা অনেক ক্ষেত্রেই রয়ে যাবে। এবং মে হচ্ছে আমাদের সর্বোচ্চ উষ্ণ মাসের একটি। এপ্রিল এবং মেতে আমাদের বৃষ্টি গরমের পরিমাণটা বেশিই থাকে। তো কিছুটা স্বস্তি হলেও পুরোপুরি এই মাসের আপনার স্বস্তি পাবেন না। আর একটা কথা বলছেন যে মনসুনে আমরা দেখছি হিট বা হিট ওয়েভ, এর কারণ হচ্ছে বিশ্ব কিন্তু অনেক উষ্ণ। আপনি যদি এখন কোপার্নিকাস ইউরোপিয়ান ইউনিয়নের ডাটা দেখেন, অবজারভেশন ডাটা বলছে যে এখন পৃথিবী প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ডের থেকে প্রায় 1.6 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়ার্ম, অর্থাৎ 1.6 ডিগ্রি বেশি তাপমাত্রা আছে আগের সময়ের থেকে। অন্যদিকে আবার আমরা যদি শহরগুলির চিন্তা করি, আরবান হিট আইল্যান্ড এফেক্টের জন্য শহরগুলি কিন্তু 3 থেকে 4 ডিগ্রি উত্তপ্ত, এবং যে জায়গায় গাছপালা এবং জলাভূমি কম সেই অংশে কিন্তু অনেক বেশি তাপ থাকে কম্পারেটিভলি। তো এই আরবান হিট আইল্যান্ড কিছুটা আমাদের কারণেও হয়েছে। শহরের তাপমাত্রা এবং আমাদের যে বিএমডি স্টেশনগুলি অধিকাংশই শহরে, তো যার ফলে কিন্তু তাপমাত্রাটা আরো বেশি রেকর্ড আমরা দেখতে পাই। জি, জনাব সাইফুল নাজ, আপনি যেহেতু যেই জায়গাটাতে আসলেন আমি সেখানেই আসতে চাচ্ছিলাম যে বৃষ্টি যতটাই হোক না কেন তাপমাত্রা আসলে নামবে না, এবং বর্ষাকালেও আমরা একই রকমের গরম অনুভূত হবে আমাদের। অনেকগুলো কারণ আছে, আমরা সবাই সেই অনেকগুলো কারণ নিয়ে বিগত অনেক দিন থেকেই কথা বলে আসছি। এখন আমার যে শহর তৈরি হয়ে গেছে, আমার যে গ্রামে আসলে পুকুর নাই হয়ে যাচ্ছে, সেই জায়গাটিতে আসলে হয়তো খুব বেশি করার কিছু নেই শহরের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে হয়তো কিছুটা সুযোগ রয়েছে, সেই আলাপগুলো উঠছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বাসস্থান তৈরির ক্ষেত্রে বা আমরা নতুন ভবন তৈরির ক্ষেত্রে কি আসলে বিকল্প ভাবার সময় কি এখন হয়েছে, বা এখন থেকেই কি আসলে চিন্তা শুরু করতে হবে? এবং শুধুমাত্র এই বড় শহরগুলির বাইরে আমরা যে জেলা শহরে যেগুলো দেখি যে সেখানেও আমরা কংক্রিটের নগরী গড়ে তুলছি, সেই জায়গাটা থেকে একটা বড় মানে ছোট ছোট করে পদক্ষেপ না নিয়ে একবারে বড় পদক্ষেপ নেওয়ার সময় কি হয়েছে? আসলে যে শহরগুলি, ইভেন ঢাকা শহরও যদি আপনি চিন্তা করেন, এখানে যে পরিমাণ কংক্রিট আছে, যেটা কংক্রিটের জঞ্জাল বলা হয়, এবং পিচ ঢালা রাস্তা আছে প্রচুর, এবং গ্লাসের বিল্ডিং গুলি আছে, সব প্রচুর তাপ আপনার ধারণ করে এবং রিফ্লেক্ট করে। তো সব শহরই কিন্তু এখন যে গ্রিন নেসটা বাড়ানোর জন্য গ্রিন ঢাকা বা এই আন্দোলনে কিন্তু যেতে হবে। এই পদক্ষেপে কিন্তু আমাদেরকে সবাইকে আপনার সচেতন করতে হবে। এই শহরে যে কিছু করা যাবে না এটা না, এখনো কিন্তু আমরা ইচ্ছা করলে জলাশয় গুলি যে সমস্ত জায়গায় কনজার্ভ করা যায়, আমরা ছোট শহরও দেখছি এখনো প্রচুর দিঘি বা পুকুর আছে যেগুলি কি ক্রমান্বয়ে সেগুলি কিন্তু ট্রান্সফার হয়ে ভরে মানুষ বিল্ডিং করছে, মার্কেট করছে, সেগুলিকে কনজার্ভ করা। অন্যদিকে আবার গাছ লাগালে অনেক ক্ষেত্রেই তাপমাত্রা কমে, আমরা এর প্রমাণ দেখতে পাবো। আমরা পার্কে বা যে সমস্ত জায়গায় গেলে দেখতে পাবো যে অনেকটা আমাদের অন্য স্থানের থেকে ঠান্ডা অনুভূত হয়, 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম থাকে। তো এবং অক্সিজেনও প্রচুর পাওয়া যায়। এই জন্য একটা শহরকে গ্রিন করা, রুফটপ গুলিকে গ্রিন ট্রান্সফার করা, এগুলি হচ্ছে কিন্তু আমাদের শুধুমাত্র তাপমাত্রা কমাবে তা না, পাশাপাশি কিন্তু আমাদের আরবান ড্রেনেজের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ইন্টারসেপ্ট করে, এবং ফ্লো ড্রেনেজে যাবে না যদি আমাদের অনেকটা আমরা রেইন ওয়াটার ক্যাপচার করতে পারি, রুফটপ গার্ডেনিং করতে পারি, এবং অনেকটা কার্বন ডাইঅক্সাইডও ক্যাপচার করতে পারি, এবং অক্সিজেন পাওয়া যায়। তো এই অনেক মাল্টিপল বেনিফিট আছে। তো শহরগুলি যেগুলি আপনি বলছিলেন, যেগুলি এখনো ধীরে ধীরে তার সেই জায়গাটায় পদক্ষেপ নিতে হবে। আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন জনাব সাইফুল ইসলাম, সেটি হচ্ছে যে আমরা অন্তত আজকে পত্রিকায় যেটি দেখছি যে রেড ক্রিসেন্ট একটি আসলে গবেষণা করেছে, তার প্রতিবেদন গত দুদিন থেকে আমাদের হাতে আসছে সেই গবেষণার, এবং একই সাথে আবহাওয়া অধিদপ্তরের একটা বিশ্লেষণ পাওয়া যাচ্ছে। অন্তত আজকের প্রথম আলোতে আমরা সেই খবরটি দেখতে পাচ্ছি যে 21টি জেলা তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গার সর্বোচ্চ দেখা যাচ্ছে, তারা একেবারেই ম্যাপটি গ্রাফ করে করেই দেখিয়েছেন। সেক্ষেত্রে আমাদের উত্তরের জেলাগুলো সবচেয়ে তীব্র তাপমাত্রার মধ্যে রয়েছে।
বলা হচ্ছে যে এই সময়টিতে এটি যে শুধুমাত্র আমাদের এই বছর ঘটলো তা নয়, আসছে বছরগুলোতে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে এখনই প্রস্তুতি প্রয়োজন, অন্তত প্রাকৃতিক দুর্যোগগুলোর মোকাবেলার ক্ষেত্রে প্রস্তুতি প্রয়োজন। আপনি যেহেতু আমাদের সাথে জলবায়ু বিশেষজ্ঞ হিসেবেই রয়েছেন, ঠিক কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন, অন্তত কৃষি ক্ষেত্রে? দেখুন, কৃষি ক্ষেত্রে শুধু না, জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট, তাপমাত্রা বৃদ্ধি, এটা অন্যান্য সেক্টরেও কিন্তু ইম্প্যাক্ট করছে। আপনার স্বাস্থ্য ক্ষেত্রে এখন দেখছি, শিক্ষায়ও আমরা এই মুহূর্তে দেখছি স্কুল বন্ধ। তো এছাড়াও এনার্জিতে আমাদের প্রচুর এনার্জি অ্যাবজর্ব হয়। কৃষি ক্ষেত্রে যেটা আমরা এবার দেখলাম যে অনেকটা ক্ষতি হচ্ছে, আমের মুকুল ঝরে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই কিন্তু প্রচন্ড পানির অভাব দেখা যাচ্ছে কারণ ড্রাই কন্ডিশনের জন্য। তো সবগুলো নিয়ে সমন্বিতভাবে আমরা এখন যে তাপমাত্রা আছে, যেটা বলা হচ্ছে যে এই শতাব্দীর শেষে প্রায় 3 ডিগ্রির উপরে তাপমাত্রা বেশি হবে, এবং যে জেলাগুলির কথা বললেন এটা অনেকটা আমাদের দেশের জিওগ্রাফিক লোকেশনের জন্য, যেখানে ময়েশ্চার কম যায় বে অফ বেঙ্গল থেকে এবং বাতাসের ফ্লো কম হয়, সেই অংশগুলিতে অনেক বেশি তাপ থাকে। এবং এর সাথে শুধু বাংলাদেশ না, পশ্চিমাংশে দেখবেন আপনার এই তাপবলয়টা বিস্তৃত, এবং ওইদিকে হচ্ছে মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপিন পর্যন্ত আসলে এই তাপবলয়টা বিস্তৃত। তো এই ধরনের যেসব জেলা বেশি ঝুঁকিপূর্ণ, সেগুলি নিয়ে কিন্তু এখন কাজ করতে হবে। আমরা কিন্তু এই হিট ওয়েভ বা এই ডিজাস্টার নিয়ে আগে পরিচিত ছিলাম না, কারণ এখন আমরা দেখছি যে অস্বাভাবিক কন্ডিশন এই জন্য যে পুরো মাসেই কোনো কোনো বৃষ্টি হয়নি। তো এখন কি ধরনের পদক্ষেপ কৃষি ক্ষেত্রে নিতে হবে, এনার্জি ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানে বলেছি, কিন্তু এটাকে আসলে বাস্তবায়ন করা একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম এবং লং টার্ম, অর্থাৎ এই আগামী 2 বছরে আমরা কি করব বা 5 বছরে কি করব, 10 বছরে, সেই পরিকল্পনাগুলি জাতীয়ভাবেই কিন্তু আমাদের আমাদের এখন থেকেই সেটা বাস্তবায়নের দিকে যেতে হবে। জি। আমরা অনেক সাজেশন দেখছি, বিশেষজ্ঞরা মতামত নিচ্ছে, অনেক ক্ষেত্রে মানুষের সাথেও কথা বলতে হবে এবং বাস্তবসম্মত পদক্ষেপগুলি নিতে হবে। অবাস্তব সিদ্ধান্ত কিন্তু আমরা অনেক দেখছি হুট করে আমরা নিচ্ছি, যেগুলি পরবর্তীতে কিন্তু আমাদের জন্য ভালো ফল নিয়ে আসে না। একেবারেই একেবারেই আমরা যে হুজুকে পড়ে আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে বা বাহবা পাওয়ার জন্য আমরা বিভিন্ন সময় দেখি যে জি। এরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, যেটা পরে দেখা যায় যে আসলে খুব একটা কাজে আসেনি বা হিতে বিপরীত হয়েছে। অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীতে নিশ্চয়ই আবারও কথা হবে। ভালো থাকবেন।